আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের জন্মের পরপর আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে কেবলমাত্র একটি দল বাকশাল সেই সময়ে রাজনীতি করার অনুমতি পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ পায় এবং সেই অর্থে আওয়ামী লীগেরও দ্বিতীয় জন্ম হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদান্যতায়। আওয়ামী লীগের মনে রাখা উচিত বাংলাদেশের মাটিতে তারা যে আবারও আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই তারা আওয়ামী লীগের নামে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা, 4টা মাত্র সংবাদপত্র শেখ মুজিবুর রহমানের সময়, তারপর অসংখ্য সংবাদপত্র, গণমাধ্যম কার হাত ধরে, রঙিন পৃথিবী কার হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। বিএনপি সেই রাজনৈতিক দল যেই দল নিজের সমালোচনা নিজে করতে, নিজের ভুল নিজে স্বীকার করতে 2 বারও চিন্তা করে না। এইটাই বিএনপির ভেতরকার এবং বিএনপির বাইরের গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাই আমাদের শক্তি। আমরা নিজের ভুল স্বীকার করি, নিজের সমালোচনা নিজে করি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন তিনি। অর্থনীতির ভিত্তি কৃষি বলেন, শিল্প বলেন, গার্মেন্ট বলেন, রেমিটেন্স বলেন, সকল কিছুই এই বিএনপির প্রতিষ্ঠাতার হাত দিয়ে এসেছে। সুতরাং আমি বলেছিলাম বিএনপি করি গর্ব লাগে, বিএনপি করি মানে আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে আছি। বিএনপি সংস্কারের প্রস্তাব কবে দিয়েছে? প্রথম সংস্কারের প্রস্তাব 2016 সালে দিয়েছে। আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তার ভিশন 2030-তে দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 27 দফা, 31 দফা, দফায় দফায় আমরা সংশোধন, সংস্কার, পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেই কথাগুলো আজকাল নানান দল বিভিন্ন সময় ব্যবহার করে, এই সকল কিছুর জনক এবং এই সকল কিছুর স্বপ্নদ্রষ্টা বিএনপি এবং তার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জিয়া পরিবারের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে যখন বাংলাদেশ খারাপ থাকে, বাংলাদেশের মানুষ কষ্টে থাকে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারও কষ্টে থাকে। যখন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, গুম হয়ে গেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষের নামে যারা একটু ভিন্ন মত পোষণ করে, যারা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলে না, একটার পর একটা মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, কারাগারে নিয়ে গেছে, চাকরি পায় নাই, ব্যবসা করতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, এলাকায় ঢুকতে পারে নাই। সেই সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু দেশে আসতে পারে নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই সময় 76 বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আরেকটা নাম হয়ে দাঁড়িয়েছেন, তাকে কারাগারে যেতে হয়েছে। তিনি চিকিৎসার সুবিধাটুকুও পান নাই, অর্থাৎ তার ন্যূনতম যে মানবাধিকার সেটারও লঙ্ঘিত হয়েছে, সেটাও তিনি পান নাই। সুতরাং জিয়া পরিবার যখন ভালো থাকে
বাংলাদেশের মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত। নতুন নতুন কথা শুনি বিএনপি নাকি নির্বাচন করে। খালি বিএনপি কি মাত্র নতুন নতুন নির্বাচন করে, নাকি বিএনপি একমাত্র দল যারা গত 17 বছর ধরে একটা সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছে? এই একটা সঠিক এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতা কর্মীরা কি অকাতরে জীবন দেয় নাই? বিএনপির নেতা কর্মীরা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকে নাই? বিএনপির নেতা কর্মীরা কি চাকরি পায় নাই, ব্যবসা করতে পারে নাই, এলাকায় ঢুকতে পারে নাই? এই ঘটনা ঘটে নাই? তাহলে কি করে বলে যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? নো, বিএনপি গত 17 বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে এবং সে কারণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেন যে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে অনেক বড় ভুল হবে। এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই। এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই। এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক, সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা, নির্বাচিত সরকারকে আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, এই লড়াই, এই যুদ্ধ অব্যাহত থাকবে। আপনারা কি আছেন আমাদের সঙ্গে? আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, ইনশাআল্লাহ মানুষের দাবি, গণমানুষের দাবি, তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের অধিকারের যে দাবি, সেটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বলা হয় কেবলমাত্র সুষ্ঠু হবে যদি বিএনপি নির্বাচনে জেতে। বিএনপি কি একবারও বলেছে আমরা নির্বাচনে জিতবো, আমরা ক্ষমতায় যাব? একবারও বলেছে? তাহলে এই কথাটি বারবার কেন বলে যে নির্বাচনে জিতলেই তারা নির্বাচনে যাবে এবং বলবে সুষ্ঠু হবে? আমরা তো একবারও বলি নাই। তারা নিজেরাই জানে, প্রত্যেকেই তো কথা বলে, আশেপাশে লোকজনের কাছ থেকে খবর নেয়, সবাই জানে ন্যূনতম একটা সুষ্ঠু ভোট যদি হয়, ইনশাআল্লাহ শুধু শুধু জেতার মতন মেজরিটি না, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেটার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাটিটা কিন্তু কঠিন। আমাদের লড়াইয়ের মাটিটা আগের চেয়ে অনেক বেশি বিপদসংকুল। সুতরাং আমরা প্রত্যেকে যার যার ইউনিটে, কেউ কেন্দ্রে, কেউ জেলায়, কেউ বিভাগে, কেউ উপজেলায়, কেউ ইউনিয়নে, কেউ ওয়ার্ডে, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপির একমাত্র পোস্টার, একমাত্র প্রতিচ্ছবি। সুতরাং আপনি এমন ভাবে আচরণ করুন, এমন ভাবে চলুন যাতে মানুষ আরো বেশি ভালোবাসে বিএনপিকে, যেন আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় বিএনপির হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। কোন দলটি যেতে না চায়? সব দলই চায়। যেই দলের 2টা ভোটও নাই তারাও আশা করে, এবং এই আশা করাটা দোষেরও কিছু না। কিন্তু বিএনপি তার ইতিহাসে কোনোদিনও
নির্বাচন করে নাই, কারচুপির নির্বাচন সমর্থন করে নাই, কারচুপির নির্বাচনে অংশ নেয় নাই, ভবিষ্যতেও কোনোদিন কারচুপির নির্বাচন করে বিএনপি ক্ষমতায় থাকবে না। বিএনপি যাবে মানুষের সমর্থন নিয়ে, মানুষের ভালোবাসায়, মানুষের হাত ধরে। এবং সেজন্যই আপনার এলাকায় আপনি এমন অবস্থা তৈরি করুন যেন বিএনপি কে মানুষ আপনার কারণে ভালোবেসে বিএনপির পতাকা তলে আসে। নতুন ধারার রাজনীতির কথা বলা হয়। আচ্ছা, নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো? যে রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনঅগারেশন সেরেমনি করে ফেলা হয়। এটা কেমন নতুন সংস্কার, নতুন দল, নতুন কথা? নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে 155 থেকে 60টা গাড়ি থাকে, পার গাড়ি 5000 টাকা করে ধরলেও তো 3 লাখ টাকা নাকি? এই টাকা আসে কোত্থেকে? এই প্রশ্ন যদি করি, আমাদের তো 50 বছরের পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় আসা দল, 5টা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না। 150টা গাড়ি কোত্থেকে আসে? নতুন ধারার কথা বলছেন, নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে। শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে। ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার 2টো ফ্লোর নিয়ে বিরাট অফিস, কেমন করে ভাড়া আসে কোথা থেকে? শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয়? শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয়? শুনুন, আপনি যেমন রাজনৈতিক কর্মী, আমিও তেমনি রাজনৈতিক কর্মী। আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য, তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরো একটু ভালোভাবে চালাতে পারে সেজন্য তারা দলকে ফান্ডিং করে। এটা নতুন সংস্কৃতি না, এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে। আপনারা ওয়েস্টে খবর নেন, ইউরোপ আমেরিকায় খবর নেন, সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে। কিন্তু কোন দলকে সহযোগিতা করে? যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে? কি আপনারা জবাব দেন? মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে? সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন। কঠিন এই কারণে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই, কিন্তু দলটি ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে। এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায়, আপনি কি মনে করেন যে আর 10টা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে? নো, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে। এই সকল কিছু আমাদের ভাবতে হবে। দেখুন, আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক ভিউ, অনেক কমেন্ট, অনেক লাইক, অনেক শেয়ার। আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না? আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন। বট গাছ মানে কি জানেন? একটা মানুষ আর এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কিছু কমেন্ট, একজনের আইডি থেকে 20টা কমেন্ট ভিন্ন ভিন্ন নামে চলে যায়। তো এগুলো দেখলে কি আমাদের চলবে? চলবে না, কিন্তু আমার চালাতেও হবে। কি করতে হবে সেটাও আমার ভাই বলেছেন। আমাদের প্রতিটি নেতা কর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা দেখি যখন আমরা কোনো ন্যায্য কথা বলি, আমরা কোনো ন্যায় কথা বলি, জনগণের পক্ষের কথা বলি, দেশের পক্ষের কথা বলি, তখন সেখানে নানান রকম আজে বাজে কথা, আজে
মাঝে কমেন্ট তারা করে যায়। কেন আমার ভাইরা নাই সেটার জবাব দেওয়ার জন্য? আপনাদেরকে সেগুলোর জবাব দিতে হবে। কোন ফলস আইডি আমার খোলার দরকার নাই, আপনার খোলার দরকার নাই। আমার কোটি কোটি সমর্থক ভাই আছে, আমার কোটি কোটি সমর্থক বন্ধু আছে, আমার সহকর্মী আছে। আপনারা আমাদের পক্ষে কলম ধরবেন, আপনারা আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন, দলের পক্ষে লিখবেন, দলের যেটা মানে ভিশন, দল যেটা বলতে চায়, দল যেটা দেখতে চায়, সেটা আরো বেশি 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 করে আপনারা প্রচার করবেন। সুতরাং আমাদের কিন্তু লড়াইয়ের ক্ষেত্র এখন দুইটা। একটা হচ্ছে যে লড়াইটা আমরা সৃষ্টির শুরু থেকে, আমাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে এসেছি, সেই মাঠের লড়াই, এবং সেই সাথে এখন ভার্চুয়াল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াই। এই দুটো লড়াই কিন্তু আমাদের একই সঙ্গে করে যেতে হবে। আমাদের আরেকটা বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুবিধা, সেটা হচ্ছে 1 মিনিটে আপনি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এটা কি আর কোনোভাবে সম্ভব? একটা জনসভার আয়োজন করবেন, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ মানুষকে একত্র করা কতটা কঠিন চিন্তা করেন তো। এই জায়গা আপনি দিবেন কোথায়? 10 লাখ মানুষ জায়গা হবে কোথায়? হবে না তো। 10 লাখ মানুষকে আনবেন, রাখবেন, তারা আবার ফিরে যাবে। এই যে সময়, এই যে ব্যয়বহুল অবস্থা, এই সকল কিছু থেকে মুক্তি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একটা ক্লিকে, মুহূর্তে আপনার কথা, আপনার দলের কথা, আপনার দলের সিনিয়র নেতৃবৃন্দের কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং দলের কাজটা এইভাবে আপনাকে সাহায্য করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সংবিধান সংস্কারের কথা বারবার আসে। আপনি আমাকে বলেন তো, সংবিধানে খুব ভালো ভালো কথা লিখে দিলেই কি কেবল দেশটা খুব ভালো চলবে বলে মনে হয়? হবে? চলবে? আপনারা বলেন। চলবে না। ব্রিটেনে, বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই। বিলাতের মতন গণতন্ত্র, বিলাতের মতন সংবিধানে ভালো ভালো কথা লিখলাম, আর হাসিনার মতো রাতের ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকলাম, গুম করলাম, হত্যা করলাম, মিথ্যা মামলা দিলাম, বিরোধী দলকে দৌড়ের উপর রাখলাম। পুলিশের কাজ হলো বিরোধী দলকে সারাদিন দৌড়ানোর উপরে রাখা, বিরোধী দলের নারী কর্মী, নারী সদস্যদের হেনস্থা করলাম। তাহলে গণতন্ত্র হবে? দেশ ভালো চলবে? সুশাসন আসবে? সুতরাং সংবিধান আপনি যতই ভালো লেখেন না কেন, সেটা যদি আপনি কাজে পরিণত করতে না পারেন বা না চান বা না করেন, তাহলে আপনি কখনোই একটা ভালো দেশ বা একটা রাষ্ট্র আপনি গঠন করতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের এই পুরো জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র নাম, যেই নামে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, গণতন্ত্র, মানুষের অধিকার এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি এক সুতায় গাঁথতে পারবেন। সুতরাং কোনোভাবে কোন রকম ষড়যন্ত্রকে এতটুকুও প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশে যদি আমরা তার ফিরবার মতন পরিবেশ তৈরি করতে না পারি, তাকে সেই নিরাপত্তা দিতে না পারি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে। এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন।
এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনা। এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি করা। এই পরিবেশ কিন্তু কেউ আপনাকে তৈরি করে দেবে না, এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে। আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। একটা ফয়সালা আমরা করে দেখিয়েছি, হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ইনশাআল্লাহ। আরো ফয়সালা আমাদের বাকি আছে। আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতো একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষকে ভোট অধিকার তারা যেন প্রয়োগ করতে পারে তেমন একটি পরিবেশ আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে, যেটা আমার নেতা বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। আপনারা ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শুনেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীর বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ বারবার যেমন নতুন করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ